তা আমার ইনস্টিটিউটের একটা টিচার বলছিল যে তোমার মতো একজন মাসুদ এই ইনস্টিটিউটে না থাকলে কি আসে যায়। এরপর আপনার লেভেল 1 এর জার্নিটা কেমন ছিল? ডিপ্লোমার যে কোয়ালিটি, ওই কোয়ালিটি দিয়ে আমি বুঝছি যে ভাই শুধু ওইটা দিয়ে আমার ডিগ্রি দিয়ে আসলে আমি কিছু করতে পারবো না। তখন আমি কি করতাম, এই 2টা কোর্স ছিল, দিন-রাত খালি ঘুমাইতাম আর কোর্স থেকে করতাম আর কোডিং করতাম। বাট কেউ যদি স্পেসিফিকভাবে যদি ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চায়, তাহলে তাকে অবশ্যই L1 কিন্তু পড়া লাগবেই। কোনো এমপ্লয়ি যদি ওই কোম্পানিকে ওন না করতে পারে, ওই কোম্পানিতে সে যে কমফোর্ট ফিল না করতে পারে, তাহলে ওই প্লেসটা তার জন্য না। সে আরো বেটার কিছু ডিজার্ভ করে। রাইট। আমি যদি দিন শেষে হ্যাপি না থাকি, ভাই আমি লাখ টাকা ইনকাম করে আমি করবোটা কি? ডেইলি 8-9 ঘন্টা পিসির সামনে বসে থাকা, এটা এতটা ইজি না। ইজি হলে তো সবাই করে ফেলতো। মাসুদ ভাই, আপনি ইন্টারে খারাপ রেজাল্ট কেন করছেন? ইন্টারে খারাপ রেজাল্ট আমি করি নাই। ইন্টারের রেজাল্টটা ছিল আমার অটো পাস। দ্যাটস ওকে। ওয়াই গভর্নমেন্ট যেটা দিছে এটাই রেজাল্ট। এখানে আমার আমি যদি এক্সাম দিতে পারতাম তাহলে হুম। হয়তোবা বেটার কিছু করতে পারতাম। আমার সেই কনফিডেন্স ছিল। সো আমি এটাকে আমার খারাপ বলব না। আমি আমার বেস্ট ট্রাইটা করছি। আমি এক্সাম দিতে পারি নাই। আর দ্যাট মিনস আপনি প্রিপারেশন নিছেন ভালোমতো। হ্যাঁ, আমি আমার লাইফে তখন যেটা ছিল, আমার ইন্টার 2020 ব্যাচ ছিল। মানে 2020 এর। আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম। তখন যেটা ছিল, আমি যখন এসএসসির রেজাল্টটা আমার খুবই বাজে ছিল 3.00। দেন আমি ইন্টার যখন সেকেন্ড ইয়ারে উঠি, তখন যেটা দেখা যায় যে আসলে আমি বুঝতে শুরু করি যে লাইফে আসলে মানে সিজিপিএ একটা ম্যাটার বা জিপিএ একটা ম্যাটার। এবং ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে। তো সেই অনুযায়ী আমার প্ল্যানটা ছিল যে আসলে যেহেতু এখানে এসএসসিতে 3 আছে, আমি যদি ইন্টারে আমি 5 বা 4 পাই, তাহলে যেটা হবে 7 কলেজে একটা এক্সাম দিয়ে আমি ঢাকা কলেজ বা তিতুমির বা এই টাইপের একটা কোনো একটাই চান্স পাই। দেন আসলে মাস্টার্স করবো আইবিএ বা এই ধরনের প্লেস থেকে। হুম। তো সেই অনুযায়ী আমি আসলে সেকেন্ড ইয়ারে উঠার পরে আসলে ভালো মতো একটা প্রিপারেশন নেই। এর আগে কখনো এত পড়াশোনা করতাম না। খালি দিনরাত পড়াশোনাই করতাম ইন্টার সেকেন্ড ইয়ার উঠার পরে। পরে যখন 2020 এর মার্চে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা আর কি হয় নাই। কারণ তখন করোনা চলে আসে, মানে এক্সাম স্টপ। সো ওই করোনার সময় আসলে আমি বাসায় বসে পড়তাম। পড়ার পরে যখন আর কি ইন্টার রেজাল্টটা দেয়, তখন রেজাল্টটা দেওয়া হয় আসলে এসএসসির রেজাল্টের উপর বেস করে। এসএসসি। হ্যাঁ, এসএসসি মানে 10 এর। আচ্ছা, আপনার এসএসসি রেজাল্ট কেমন ছিল? এসএসসি রেজাল্ট ছিল 3.00। আচ্ছা। সো এটা আমরা এভারেজ ধরতে পারি, অন এভারেজ। সো 3.00 কেন? 3.00 ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আসলে একে তো পড়াশোনা ঠিকমতো হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আমার ফ্যামিলিতে একটা কন্ট্রিবিউট করা লাগতো। কিছু আর্নিং সোর্স এর প্রয়োজনে আমি অতটা পড়াশোনায় টাইম দিতে পারি নাই। হুম, হুম, হুম। হুম। দ্যাটস ওয়াই ওইখানে রেজাল্ট একটু কম হয়। আর পড়াশোনা যে আসলে লাইফে ইম্পোর্টেন্স একটা কিছু। এটা দিয়ে যে লাইফে বেটার কিছু করা যায়, এই জিনিসটা আমি বুঝতাম না। আমাকে ওরকম বুঝানো হয় নাই। আমি নিজে থেকে যতটুকু বুঝতাম ততটুকুই পড়াশোনা করে একা এই রেজাল্টটা আসছে। আর যখন ইন্টারমিডিয়েটে উঠি, হুম। সেকেন্ড ইয়ার উঠার পরে আমি বুঝতে শুরু করি যে পড়াশোনা দিয়ে আসলে লাইফে অনেক কিছু করা পসিবল। ভালো দ্যাট মিনস ইউনিভার্সিটিতে পড়া আপনি পসিবল। সেকেন্ড ইয়ারে গিয়ে তখন বুঝছেন যে আসলে পড়ালেখাটা করা উচিত। করা উচিত এবং সিজিপিএ মানে জিপিএ দ্বারা কি করা যায়? একটা ভালো কিছু করা পসিবল লাইফে আসলে শাইন করতে গেলে। হুম, হুম, হুম। তখন যখন বুঝতে শুরু করি, তখনই আরকি আমি ওটাতে ভালো মতো ফোকাসটা দেই। বাট আমি আসলে পরীক্ষা দিতে পারি না যেহেতু অটো পাস আসে। ঠিক আছে? আর যখন অটো পাস আসে, অটো পাস আমার রেজাল্ট হয়েছে 2.67 ইন্টারমিডিয়েটে। হুম। এইটা পাওয়ার পরে রীতিমতো আমি আকাশ থেকে পড়ছি। যে আর সে এতটা টাইম দিলাম, এত পরিশ্রম করলাম ইন্টারমিডিয়েটে যে আসলে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হব। আমার কপালে তো আসলে সেই সুযোগটা আর হইল না। ইভেন আমি এই রেজাল্ট দিয়ে যেটা হলো ২ টা মিলায়া ছিল 5.67, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির পর্যন্ত ফর্ম তুলতে পারি নাই। স্যাড। ওয়ে ছিল কি ডিগ্রিতে আসলে পড়ে মনে হইল যে না, এখানে আসলে খুব একটা কিছু হবে না। হুম। দ্যাটস ওয়াই যেটা মানে তখন আসলে আমার চোখের সামনে কি করব আমি কিছু বুঝতেছি না। মানে পুরাই অন্ধকার। অন্ধকার হয়ে গেল। লাইফ তখন অন্ধকার। কারণ এমন একটা সময়ের পিছনে আমি টাইম দিছি, মানে একটা বিষয়ের পিছনে, যেটা আসলে আমাকে যদি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দেওয়া হইতো, আমি কিছু একটা ভালো কিছু করতে পারতাম। বাট আমাকে যেহেতু সুযোগ দেওয়া হয় নাই, তার জন্য আমার রেজাল্ট নিয়ে আমি কখনো মানে মন খারাপ করি না। ওকে যা হইছে হোক, চলবে। পরে আসলে অল্টারনেটিভ আমি খুঁজতে শুরু করলাম যে আসলে কি করতে পারি এই জায়গা থেকে উঠার জন্য। দেন আসলে অনেক ভাইদের সাথে মানে কথা বলতে শুরু করলাম যে ভাই কি করব? অনলাইনে ঘাটাঘাটি করতে শুরু করলাম। তখন আর কি আপনার একটা ভাই ছিল, ঠিক আছে? সে ভাইটা আবার একটু পলিটিক্স এর সাথে ইনভলভ ছিল। সে আবার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অনেক কিছু তারা খোঁজখবর রাখতো। তো এই ভাইটা বলল যে, "আসলে তুমি কি করবা? এক কাজ করো। দেখো তো অনলাইনে তুমি কিছু করতে পারো কিনা?" একটা সাজেশন দিল। আর ভার্সিটি কোথায় ভর্তি হবো? আমি তো বুঝতেছি না। পরে আসলে বলল, "তুমি একটু রিসার্চ করো। দেখো কোথায় ভর্তি হওয়া যায়।" পরে আমি ঘাটাঘাটি করে যেটা করলাম, আপনার এটা খুঁজে বের করলাম যে আসলে ইন্টারের কমার্স থেকে কম্পিউটার সায়েন্স থেকে কিছু করা যায়। কিভাবে? কম্পিউটার সায়েন্স কেন?
কম্পিউটার সায়েন্স ছিল যখন আমি হলো যে মানে রেজাল্ট পাওয়ার পরে আমি যখন অনলাইন রিসার্চ করতে শুরু করলাম, তখন তো করোনা টাইম। ফ্রিল্যান্সিং বা আসলে অনলাইনে ইনকাম, ঠিক আছে? বা হলো গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এরকম অনেক টাইপের আলোচনা চারদিকে হচ্ছিল। আচ্ছা। তো ওইখান থেকে ইন্টারেস্ট আছে, ঠিক আছে আমি কিছু একটা দেখি কিনা, পারি কিনা দেখি একটা খোঁজাখুঁজি করে। তখন ইন্টারেস্ট জাগলো না তাহলে আমি একটা অনলাইনে একটা কিছু করি। তো অনলাইনে কি করা যায় তা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে শুরু করলাম। কখনো গ্রাফিক্স, কখনো ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এগুলো কিছুদিন করলাম, কোর্সও করলাম ৩ মাসের। জবও পাইলাম কিছুদিন করার পরে মনে হলো যে না এটা আমার সাথে যায় না বা এই গ্রাফিক্স-টাফিক্স আমি করতে পারব না। কি টাইপের জব? গ্রাফিক্স রিলেটেড? হ্যাঁ, গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স আর গ্রাফিক্সের ভিডিও এডিটিং এই ধরনের কাজগুলো আরকি মূলত আমি হুম। আ ৩ মাসের আরকি কোর্স ছিল। কোর্স শেষ করে আরকি যেটা করে আমি ২-৩ মাসের মতো এগুলাতে কাজ করি। পরে বুঝলাম যে না এই ধরনের জব আমার সাথে স্যুট করে না। তখন কি করা যায় অল্টারনেটিভ ছিল আসলে এর সাথে, সাথে একটু প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট ছিল। তখন দেখতে শুরু করলাম যেহেতু আমি আইটি সেক্টরে কাজ করব আর এটার ফিউচার যেহেতু আমি দেখতেছি ব্রাইট, আমি যত রিসার্চ করে যতটুকু পাইছি, তাহলে আমি এই বিষয়ে দেখি কিছু করা যায় কিনা, ডিগ্রি নেওয়া যায় কিনা। তখন খুঁজে পেলাম যে আসলে কি যে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা যায় কম্পিউটার সায়েন্সে। হ্যাঁ, যেটা হয় এসএসসির রেজাল্টের উপরে বেস করে 10 এর আরকি। তখন আরকি আমি ডিপ্লোমাতে ভর্তি হই ২০২২ সালে যেয়ে। আমার এখন বর্তমানে যেখানে পড়তেছি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমাতে ভর্তি হই এবং ওইখান থেকে আরকি জার্নিটা শুরু হয় যে আসলে ফার্স্ট ইয়ার আমি আসলে খুব একটা ভার্সিটিতে যাওয়া হইছে। খুব একটা পড়াশোনা বলা হয় নাই। কারণ ইন দ্য মিন টাইম ভার্সিটি হওয়ার সাথে, সাথে আমি যেটা করি প্রোগ্রাম হিরোর কোর্সে ভর্তি হই। লেভেল মানে 1 এ। প্রোগ্রামিং কোত্থেকে পাইলেন? প্রোগ্রামিং হিরোর এই বিষয়টা আমি জানতে পারছি ওই যে ভাইদের সাথে মাঝে, মাঝে আড্ডা দিতাম। ঠিক আছে? তারা বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর রাখতো। ওইখানে একটা ভাই ছিল যে ব্যাচ 5 এর ছিল লেভেল 1 এর। ওই ভাইটা বলল যে, "ভাই আপনি তাহলে প্রোগ্রামিং হিরো কোর্সটা করতে পারেন। এটা অনেক ভালো।" ঠিক আছে? আমি কইলাম যে, ভর্তি হব?" সে আমাকে ব্যাচ 6 এ সাজেস্ট করছিল। আমি ব্যাচ 6 এ ভর্তি হইতে পারি নাই। তখন যেটা হয় যে আসলে আমার কিছু প্রবলেম ছিল। ব্যাচ 7 এ আমি ভর্তি হই। তো যেটা হইতো যে আসলে আমি কোর্সটা কন্টিনিউ করতে থাকি। আর ভার্সিটি তো যেটা হয় যে যতটুকু পারি যাই। ঠিক আছে? আর যেটা হয় যে আসলে এভাবে চলতে থাকে। মানে এই কোর্সের মধ্যে এভাবে জার্নিটা হয় আরকি। দিনরাত খেলা হইছে যে আমি ব্যাচ 7 এ যা ছিল এগুলাই করতাম। তারপর? তারপর যদি বলি যে আসলে ব্যাচ 7 থেকে যখন আরকি জার্নিটা স্টার্ট হয়, তখন আমি ব্যাচ 7 এ যখন মাঝামাঝি চলে আসে, তখন যেটা হয় আমার কাছে ফিল হয় যে না আমি আসলে করবোটা কি? আমি যেটা তখন ডিপ্লোমাতে ঢুকার পরে ডিপ্লোমার যে সাবজেক্ট আর পড়াশোনার কোয়ালিটি, ঠিক আছে? এগুলো দেখার পরে আমি আবার হতাশ। যে ভাই এইখানে কি পড়তে আসছি আমি, ঠিক আছে? আমি যা ডিজার্ভ করি এইখানেতে পড়াশোনা আমার জন্য আরো বেটার কিছু চাই আমি। যেহেতু আমি অনলাইনে পড়াশোনা করে একটু অভ্যস্ত, টিউটোরিয়াল দেখে অভ্যস্ত। ওইখানে যেই ধরনের কোয়ালিফাইড টিচার আছে, তারা যেভাবে শিখায়, বুঝায় আর যে যুগে যেদিকে চলতেছে আমাদের ডিপ্লোমা পড়া ওই কোয়ালিটির না। ওকে। দ্যাটস ওয়াই যেটা করি যে আসলে আমার তখন আমার চিন্তা হইলো যে না, আমার আসলে কুইকলি কিছু করতে হবে। আর ডেফিনিটলি যেহেতু আমার বাবা নাই, আমার ফিন্যান্সিয়াল একটা ক্রাইসিস আছে ফ্যামিলিতে। আচ্ছা। আমার একটা কন্ট্রিবিউট করা দরকার। পরে যেটা করি আরকি আমি লেভেল 1 এর মাঝামাঝি থাকা অবস্থায় আমি যেটা Python এর কোর্সটাতে ভর্তি হইয়া যাই। কারণ হচ্ছে গিয়ে আমার ফুল ফোকাস ছিল যে ভাই আমি কোর্সটা শেষ করে আমি জবে ঢুকবো। দ্যাট আগে মিনস কি আপনি সব দিক থেকে ট্রাই করতেছেন। সব দিক থেকে, ঠিক আছে? কারণ আমার পড়াশোনা বাদ। ভার্সিটিতে ভর্তি হইছি, ওইটা আমি করতে পারবো। আগে স্কিল গেইন করি, আগে এক্সপেরিয়েন্স নেই। আর ডিপ্লোমার যে কোয়ালিটি, ওই কোয়ালিটি দিয়ে আমি বুঝছি যে ভাই শুধু ওইটা দিয়ে আমার ডিগ্রি দিয়ে আসলে আমি কিছু করতে পারবো না। ঠিক আছে? তখন আমি কি করতাম যে ২ টা কোর্স ছিল। দিনরাত খালি ঘুমাইতাম আর কোর্স থেকে করতাম আর কোডিংই করতাম। আর অন্য কিছু ছিল না লাইফে। ঠিক আছে? ঘুমাইতাম, করতাম এরকম। মানে খুব কোনো ফ্রেন্ডস বা কোনো কিছু ছিল না তখন? তারা ছিল, তারা ডাকতো, ঠিক আছে? আমার আসলে ফ্রেন্ডস বলতে কি অনেক ছিল, ঠিক আছে? হুম। তাদের সাথে আড্ডা-উড্ডাও দিতাম, ঠিক আছে? দেওয়ার পর আসলে কি হইতো যে আমার টার্গেট ছিল যে ভাই আমার ৬ মাস পরে কোথাও একটা যাইতে হবে, ঠিক আছে? যেহেতু আমার যাইতে হবে তাহলে কি আমি আসলে দিনরাত খালি কোডিং ছাড়া আমি যদি অন্যদিকে ফোকাস দিতাম দেখতাম কি আসলে আমি কভারেজ করতে পারতাম না। আর আমার ২ টা কোর্সে ভর্তি হওয়ার টার্গেট ছিল এরকম যে আমি যদি একটাতে ফেল করি এবং লেভেল 1 এর কোর্সটা আসলে খুব যে কঠিন তাও না। দেখা গেছে ওইটা আমি ৬ ঘন্টা করার পরে আমার কাছে আরো ৬ ঘন্টা বাকি থাকে। যে ৬ ঘন্টা আমি কোডিং করার জন্য আমার শরীরে এনার্জিটা আছে। তাহলে কেন আমি সে ২ টা করতেছি না? আর ওটাতে যেহেতু আসলে ফ্রেমওয়ার্ক বেস বা আসলে অনেক কিছু ডিপলি শিখায় না, কোর প্রোগ্রামিংটা দ্যাটস আমি যখন Python এ গেছি, তখন ওইখানে দেখলাম কোর প্রোগ্রামিংটা শিখাইতেছে। অ্যাকচুয়ালি লজিক্যাল থিংকিংটা কিভাবে গ্রো করতে হয়। তখন আসলে যে আমি প্রোগ্রামিং আরো মজাটা পাইলাম। যে ভাই লজিক্যাল থিংকিং ও মানে কোড ফোর্সের একটা প্রবলেম সলভ করছি। আমার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমার ভার্সিটিতে যখন আরকি পিসিআইএসটি ক্লাব আছে একটা প্রোগ্রামিং কনটেস্ট ভাইরা করে। তো আমি ওইখানে গেছি। যাওয়ার পরে একটা ছোট্ট একটা প্রবলেম, ইজি একটা প্রবলেম আমি সলভ করতে নিছি সি বা সি প্লাস প্লাস দিয়ে একটা। আসলে কোড ফোর্সেস প্রবলেমটা যে আমার কাছে কি চাইছে আমি এটাই বুঝি ৩ টা ঘন্টা খালি একটা প্রবলেম নিয়ে আমি চিন্তা করছি।
ওই চাইলোটা কি আর আমি কি করবে সলভ করবো এটা। তো ওইখান থেকে চলে আসি। বাট আমি যখন ফ্রাইটনে ভর্তি হওয়ার পরে যখন আরকি ১ম একটা প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে? অ্যাকসেপ্টেড। গ্রিন কালারটা আসে। তখন আজকে মনের মধ্যে একটা শান্তি আসে। এই তো আমি পারছি। যে আই ক্যান ডু সামথিং। সামথিং ঠিক আছে? কোড ফোর্সেস এর প্রবলেম সলভ করতে পারছি। তার মানে কি আমি এটাতে আরো কিছু করতে পারবো। ভালো তখন করতে কি পারবো। প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট আরো বেশি বাড়তে শুরু করে যে না, আসলে আমার টার্গেট যেহেতু আমার টার্গেট ওরিয়েন্টেড আমি গ্রো করতে পারতেছি। তারপর যেটা হয় যে আসলে আমি লেভেল 1 এ যখন আর্লি অ্যাডভান্সে যাই, তখন যেটা হয় যে আসলে একটা মানে টিচারটার নামটা ভুলে গেছি। রিফাত ভাই মেবি সালমান মোহাম্মদ রিফাত ভাই এরকম। ওই ভাই আসলে কি গাইড করে যে আসলে কিভাবে কথা মানে তখন আরকি আমি জবে এপ্লাই করতে থাকি। তখন ব্যাচ যখন আরকি তখন অ্যাসাইনমেন্ট ১২ দিয়ে দেই, তার আগে কি হয় আমার জব হয়ে যায়। ওয়াও! হ্যাঁ? আমি আর্লি অ্যাডভান্স থেকে আমি জব পাইয়া যাই। ১ম একটা ইন্টার্নশিপ পাই। ওটাতে সেলারিটা খুবই কম। হুম? বাট ওই ইন্টার্নশিপ আসলে আমার ১ সপ্তাহ করা লাগছে। আমার টার্গেট ছিল ভাই আমি একটাতে যাই, ভাই ব্রাদার ওইখানে অনেক থাকবে এক্সপেরিয়েন্স পিপল আমি তাদের কাছ থেকে শিখবো। ঠিক আছে? টাকা-পয়সা আমি আসলে কি আমার কোনো টার্গেট ছিল না। আগে আমার শিখার প্রতি আগে অনেক শিখি, ঠিক আছে? তারা কিভাবে আসলে রিয়াল লাইফ এ প্রজেক্ট গুলা বানায়। ইন্টার্নশিপে জয়েন হইলাম। দেন কি হইলো আসলে আমাকে এই যে ইন দ্য মিন টাইম যতগুলো কোম্পানিতে জবে এপ্লাই করলাম, আমাকে একটা জায়গাতে ইন্টারভিউর জন্য কল করতে শুরু করলো। তো এখন যে কোম্পানিতে আরকি জব করতেছি, সেই কোম্পানি হচ্ছে মুভ অন টেকনোলজিস লিমিটেড। আপনার এই টি-শার্টও পরে আসছি, ঠিক আছে? আচ্ছা। বিকজ অফ আমি আ এই কোম্পানিকে ওন করি। বিকজ অফ আমি ইন্টার পাস। বাট তারা আমাকে যে ভ্যালুটা দিছে এবং তাদের যে আমার কোম্পানির যে আমার যারা এমপ্লয়ি আছে আমার সাথের কলিগরা, দেয়ার আর ভেরি নাইস পারসন। ওয়াও! বিকজ অফ আমি আসলে আমার কোম্পানিতে যাইয়া বলতাম যে, "ভাই আসলে আমি ইউনিভার্সিটিতে পড়তে পারি না। আমার জব করতে হয়। আমি আমার কোম্পানির নাম হচ্ছে মুভ অন টেকনোলজি লিমিটেড।" আমি এটার নাম মজা করে বলতাম যে, "ইউনিভার্সিটি অফ মুভ অন টেকনোলজিস।" পরে আর কি যেহেতু আমার পড়াশোনার প্রতি একটা মানে আগ্রহ ছিল, আগ্রহ আমি ছিল। পরে পারি নাই বিভিন্ন ধরনের বাইন্ডিংস এর কারণে। তখন আর কি আমার যে ওইখানে যে সিনিয়ররা আছে, তারা আমাকে বিভিন্ন বিষয় বুঝাইতো, শিখাইতো এবং স্টিল নাও আমাদের এখানে যে সিনিয়র ইঞ্জিনিয়াররা আছেন, আমি যদি একজনের নাম না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের নেসার আহমেদ, জনি ভাই। মানে টু মাচ ট্যালেন্টেড পিপল। ওকে, হ্যাঁ? মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি ডেভেলপ হিসাবে ১০০ র মধ্যে আমি রেটিং দিই আমাকে কত? আমি দিব ৫। ৫ থেকে ১০। ওকে। বাট এরকম জিনিয়াস পিপল আছে প্রোগ্রামিং সেক্টরে যারা কখনো হাইলাইট আসে না। তারা ওকে। আন্ডার দ্য হুডে মানে জোস কাজ করে যাচ্ছে। তারা কথা বলা সবকিছুতে তারা আরকি জোস এক কথায়। ইভেন আমার যে এমপ্লয়িরা আছে তারাও কি করে আমাকে বিভিন্ন সময় শিখায় প্রবলেম পড়লে এবং তাদের সাথে আমার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। দ্যাটস ওয়াই আসলে মুভ অন এর প্রতি আমার ভালো লাগাটা। ইভেন আমি যে ওয়াও! টি-শার্টটা পরে আসছি, এটা গতকালকে আমি চাইয়া নিয়ে আসছি। ভাই একটা জায়গায় যাবো আমি। ঠিক আছে? আমাকে টি-শার্ট দেন যেটা ভালো আচ্ছা, লাগে আরকি। মোবন টেকনোলজির যদি হচ্ছে কেউ দেখে থাকেন, আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আমরা যখন এই স্টোরিগুলো শুনি, এখন যখন দেখি যে একটা কোম্পানি তার এমপ্লয়িদেরকে অনেক ভ্যালু দেয়, এটা আসলে অনেক কিছু মিন করে আরকি। সো উই আর প্রাউড অফ মোবন টেকনোলজিস। থ্যাংক ইউ ভাই। এই থ্যাংক ইউটা আসলে থ্যাংকসটা আসলে আমার যারা আমার সাথে যারা মানে আমার সাথে যে ভাই ব্রাদাররা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মুভনের অন্য যারা এমপ্লয়ি আছে সবাইকে থ্যাংকস। ঠিক আছে? নট অনলি আসলে একজনকে, এটা সবাই আমাকে আসলে শিখায় বিভিন্ন সময় বিভিন্ন রাইট, জিনিস। রাইট। সো এখান থেকে যদি আরকি কন্টিনিউ করি যে আসলে আমি তাদের সাথে যাই স্টিল নাও আমি গতকালকে তো অফিস থেকে আসলাম। ভালো একটা সময় যাচ্ছে আরকি তাদের সাথে। আর তারা তো আমাকে বলছে যে ভাই আমার উইকলি ২ দিন ডিউটি মানে অফিস অফ থাকে। হুম, হুম। আমি বৃহস্পতি আর শুক্রবার নিয়ে নিছি। কারণ বৃহস্পতিবার আমি ভার্সিটিতে যাই ক্লাস করতে। আর ভার্সিটির বিষয়ে যদি আমি একটা জিনিস বলি ভাইয়া যে আসলে আমি যখন 3rd সেমিস্টারে উঠি তখনই কিন্তু আমার মুভ অন এর জবটা হয়। জবে ঢুকার পরে ডেফিনিটলি তাদের আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। আদারওয়াইজ তো আসলে কোম্পানির তো একটা থাকে, একটা চাহিদা থাকে যে এই হুম, হুম। এমপ্লয়িকে এত টাকা সেলারি দিচ্ছি তার কাছে এই আউটপুটটা পাবো। আমি এটা দিতে পারতেছিলাম না। তখন যেটা হয় যে আসলে পড়াশোনা প্লাস জব ২ টা একসাথে কন্টিনিউ আমি দেখতে আমার দ্বারা পসিবল হচ্ছিল না। অনেক টাফ। অনেক টাফ। দ্যাটস ওয়াই কি করি আসলে আমি যেহেতু আগে থেকে প্ল্যান ছিল যে না আমি কি করি পড়াশোনাটা পজ রাখি। যে পজ রেখে কি করছি আমি জবটাকে কন্টিনিউ করছি। আজকে ১.৫ বছর ধরে আমি এই কোম্পানিতে জব করতেছি। এখন যেটা হইছে এই জানুয়ারি মাসে আজকে আমি ক্লাস করে আসলাম আরকি। আমি আবারও পড়াশোনাটাকে শুরু করছি। একটা সময় ড্রপ আউট ছিলাম। আচ্ছা। এখন বলা যায় পড়াশোনা আবারও কন্টিনিউ করছি। দ্যাট মিনস আপনি এখন আ জব করছেন এবং তার পাশাপাশি পড়াশোনা করছেন। হ্যাঁ, এবং আপনার আর কত বছর বাকি আছে? আমি 3rd সেমিস্টার তো মানে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এ ৮ টা সেমিস্টার থাকে। এখন হুম। তো ৩য় চলে আরো প্রায় ৫ কয়টা? টার মতো ৫ বাকি টার মতো আছে। বাকি। দ্যাট মিনস আপনি ২ টাই কন্টিনিউ করতে পারছেন। হ্যাঁ, এখন কন্টিনিউ করতে পারছি বিকজ অফ এখন তো একটা
একটা লাইট একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এখন ২ টাকে কপ আপ করতে পারতেছি। ওয়াও! এটা আসলে মানে একটা বিগ অপরচুনিটি যে একটা কোম্পানিতে এমপ্লয়ি থাকা অবস্থায় আরেকটা পড়াশোনাকে প্রাধান্য দেওয়া এবং সেটাকে হচ্ছে যে ম্যানেজ করা এটা আসলে মানে সো টাফ আরকি বর্তমান সময়ে। ডেফিনিটলি আমাকে যদি এই বৃহস্পতিবার ছুটি না দিত ওয়ার্কিং ডে তাহলে তো আসলে এটাও আমার জন্য টাফ হয়ে যাইত। রাইট, হ্যাঁ, দ্যাটস ওয়াই তারা আমাকে বুঝছে যে না ওকে যদি এই সুযোগটা দেওয়া হয় ও বেটার ফিল করবে। রাইট। সো এমপ্লয়িদের বেটার ফিল বা এমপ্লয়িদেরকে যে ভ্যালু দেওয়া এটা আসলে খুবই দরকার বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এবং বর্তমানে হচ্ছে জিনিসটা চেঞ্জ হচ্ছে। বাট কিছু কোম্পানিতে এখন স্টিল জিনিসপত্রগুলো একটু হচ্ছে যে অন্যরকমভাবে হয়। বাট আমি আশা করছি যে বাংলাদেশে মুভ অন টেকনোলজি বা এই ধরনের যে সফটওয়্যার কোম্পানিগুলো বিল্ড হচ্ছে এবং সামনের দিকে যাচ্ছে, তারা যেন হচ্ছে এমপ্লয়িদেরকে হচ্ছে সঠিক মূল্যায়ন করে এবং আমরা যাতে হচ্ছে সবাই মিলে আমরা আমাদের যে বাংলাদেশ এটাকে আসলে সুন্দর করতে পারি। ইনশাআল্লাহ ভাই। আমি একটা বিষয় বলব এই বিষয়ে যে আসলে কোনো এমপ্লয়ি যদি ওই কোম্পানিকে ওন না করতে পারে, ওই কোম্পানিতে সে যে কমফোর্ট ফিল না করতে হুম, পারে, হুম, হুম। তাহলে ওই প্লেসটা তার জন্য না। রাইট, সে আরো বেটার কিছু ডিজার্ভ করে। রাইট, এখন কোম্পানির কালচার মেইনটেইন কারা করবে? কোম্পানি ম্যানেজমেন্ট লেভেলে। রাইট। আমি এই কোম্পানির চাইতে বেটার কোম্পানিতে জব করে আসছি। যেহেতু আমার ছোটবেলায় বাবা মারা গেছে। হুম। আমি অন্য সেক্টরে ভালো জব করে আসছি। আমি ওইখানে চলে আসছি। আমার কাছে মনে হচ্ছে দেয়ার আর ব্যাড কালচার। এখানে কি জব করব? আমি এর সাথে বেটার কিছু ফিল করি। আমাকে এবং কত টাকা স্যালারি দিচ্ছে এটা কোনো বিষয় না। আমি এইখানে আমি হ্যাপি থাকি কিনা। লাইফের রাইট। গোলের যেটা ইম্পোর্টেন্ট যে আসলে আমি দিন শেষে হ্যাপি কিনা। ইয়েস, দ্যাটস দ্য ট্রুথ আরকি অ্যাকচুয়ালি। আমি যদি দিন শেষে হ্যাপি না থাকি ভাই আমি লাখ টাকা ইনকাম করে আমি করবোটা কি? অ্যাকচুয়ালি আমার একটা কলিগ আমাকে বলতো সবসময় যে, আ তুমি যদি হচ্ছে তোমার জব করে যখন রাতে শান্তিতে ঘুমটা দিতে পারবা, তখন তুমি মনে করবা তুমি সবচেয়ে হ্যাপি মানুষ। আর তুমি যদি জব করে তোমার রাতে শান্তি ঘুম না হয়, তাহলে তুমি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। সো আই হোপ যে আপনার হচ্ছে যে এই টেকনোলজিতে এই যে নামটা বললেন যে এই কোম্পানিতে জব করে আপনার রাতের ঘুমটা ভালো মতো হয়। হ্যাঁ ভাই ডেফিনিটলি এটা বলতে হয়। ইভেন আমাদের যে সিইও ঠিক আছে? হ্যাঁ, সেও খুবই ফ্রেন্ডলি মানে একটা মানুষ। তার সাথে আমাদের সাথে সারাদিন সে গল্প করে, আড্ডা করে, কাজ করি। একই আচ্ছা, সাথে সময়গুলা আচ্ছা। কাটে আরকি। জি ভাই যেখানে ছিলাম যে আসলে ডিপ্লোমাটা যে স্টার্ট করা আবার পড়াশোনাটা, এটা আসলে আমার ২০২৫ এ ছিল বেস্ট আরকি একটা পাওয়া। মানে আমি বুঝতেছিলাম না যে আসলে আবারও পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কিনা। তার জন্য আমি আমার ইনস্টিটিউটকে থ্যাংকস জানাই। যে আমি যখন স্যারের সাথে কথা বলছি, বলছে, "সমস্যা নাই তুমি আসো, আমি তোমার সব প্রসেস করে দিচ্ছি।" যে এই যে স্টুডেন্টদের ফ্লেক্সিবিলিটি দেওয়া, এটা অনেক ইনস্টিটিউটের উচিত। যে রাইট, লাইফে আসলে অনেক স্টুডেন্ট অনেক স্ট্রাগল করে যাবে। ঠিক তখন কি আসলে এটা আসলে তারা যে আবার কখন ব্যাক করবে বেটার কামব্যাক করবে বেটার ওয়েতে সেটা হইতে পারে। ইনিশিয়ালি মনে হইতে পারে আসলে সে মনে হয় পড়াশোনাতে ছিটকে গেছে, ও মনে হয় আর পড়াশোনা করবে না। বাট সে যখন আবার আসবে বেটার ওয়েতেও আসতে পারে। তা আমার ইনস্টিটিউটের একটা টিচার বলছিল যে, "তোমার মতো একজন মানুষ এই ইনস্টিটিউটে না থাকলে কি আসে যায়?" রাইট। হ্যাঁ, আমি বলছি যে, "ওকে স্যার, কিছু আসে যায় না, বাট আমি আমার চেষ্টাটা করতে পারি।" এখন যখন আবার ওই স্যারের কাছে গেলাম, স্যার আমাকে দেখে আরকি খুবই খুশি হইছে। যাক তুমি আসছো, কি করো না করো জানতে চাইলো। আর যদি বলি যে ভাইয়া যে আমি যখন আরকি পড়াশোনার পাশাপাশি যখন ভার্সিটিতে যাই, আমি হুম, ১ম এ যাইয়ে আমার একটা টার্গেট ছিল আমাদের প্রোগ্রামিং ক্লাবগুলোতে সাথে এড হইয়া যাবো। ওকে। তো ওইখানে যে প্রোগ্রামিং ক্লাবগুলো যে আরকি বড় ভাইরা ছিলেন, ওইখানে যদি একটা ভাইয়ার কথা বলি যে আকরাম ভাই। আকরাম ভাই আরকি সে একটা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করে স্মার্ট আইডি। সে এবং হইছে যে রিয়াজ আহমেদ, তারপর রেদওয়ান আহমেদ তারা আমাকে বলছিল যে, "মাসুদ তুমি যদি মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে চইলা যাও এখনই, তাইলে তুমি আসলে প্রবলেম সলভিংটা ভালো মতো করতে পারবা না। তুমি আসলে তোমার লজিক্যাল থিংকিংটা ভালো গ্রো করবে না এবং তোমার পড়াশোনাটাও কি আসলে একটা সময় যে আটকেয়া যাবে। হুম। তুমি যদি পারো তাহলে তুমি কি করো প্রবলেম সলভিংটা করো।" তখন আমি বলছিলাম যে, "ভাই আসলে দেখি চেষ্টা করে, ঠিক আছে পারি কিনা।" বাট আমি তো আসলে তাদের সাথেও তো আর প্রবলেম সলভ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি ফাইটনে যাই। ওইখান থেকে আসলে একটা সাপোর্টটা দেই। এবং আমি ফাইটনের কোর্সটা শেষও করি নাই। আচ্ছা, করি নাই, ইচ্ছা করেই করি নাই। বিকজ অফ যে আসলে আমি ওইখান থেকে শেষ করে যে সার্টিফিকেট নিবো এটা রিয়াল না। মানে ওরা যে কোয়ালিটির এডুকেশন প্রোভাইড করতেছে আমাকে, আমি ওই পুরোটা নিতে পারি নাই। ওকে। আমি যদি বেটার ওয়েতে আমি যে অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার প্রবলেমগুলো সলভ করে সাবমিট করতে পারতাম, আমার মতো করে আমার যতটুকু তৃষ্ণা না মিটছে, ততক্ষণ পর্যন্ত আসলে ওই কোর্সটা করে সার্টিফিকেট নিয়ে আমার কোনো লাভ নাই। আমার সেই রাইট। তৃষ্ণাটা মিটে নাই বলে আমি কি ওই কোর্সটা কমপ্লিট করি নাই। হুম, আর যদি বলি যে আসলে লেভেল 2 তে আমি জয়েন করি। লেভেল 2 ২ নাম্বার ব্যাচে। ওইটা কন্টিনিউ করতে পারি নাই বিকজ অফ আমার যে জবের যে প্রেশার ছিল, ওই হুম। প্রেশারটা ছিল আসলে অনেক বেশিই ছিল। পরে যেটা হয় যে আসলে আমি মোটামুটি অ্যাসাইনমেন্ট 2 সাবমিট করি। পরে কন্টিনিউ করি নাই বাট আমি ভিডিওগুলো দেখে ফেলছি।
আচ্ছা, বলছে জাস্ট একটা সাবমিট, যখন অ্যাসাইনমেন্ট আসছে বলছি সাবমিট লেটার। আচ্ছা, আমার প্ল্যান আছে যে এই অ্যাসাইনমেন্টগুলো আমি করব। আচ্ছা, আচ্ছা। কারণ কি আমি যে জবে যেটা করতাম ভিডিওগুলো দেখতাম, দেখে কি করতাম ডিরেক্ট প্রজেক্টটা যেই এপ্লাই করে দিতাম রানিং প্রজেক্টে মানে কনসেপ্টগুলো। আপনি ডিরেক্ট এপ্লাই করে দিতেন? এপ্লাই করে দিতাম, ঠিক আছে? কারণ প্র্যাকটিসের সময় নাই। আচ্ছা। মানে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টায় ডিউটি। সো আপনাকে এখানে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে লেভেল 2 টেকনোলজি বা লেভেল 2 যেভাবে চলে, যে প্রজেক্ট বেস যে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টগুলো হচ্ছে আমরা কভার করি, সেগুলোর সাথে এখন বর্তমানে আপনি যে কাজ করছেন এখানে আসলে কতটুকু মিলে আরকি? কারণ একটা কথা আছে যে আসলে কোর্সটা 100% কিন্তু সবকিছু আপনার হচ্ছে যে ফুলফিল করবে না। কারণ একটা ইন্ডাস্ট্রিতে যে প্রজেক্টটা হয় এটার অনেক প্ল্যান করা হয়, অনেকদিন ধরে হচ্ছে এনালাইসিস করা হয়, ডকুমেন্টেড ভার্সন রেডি করা হয়। তারপর এটার এমভিপি তৈরি করা হয়। তারপরে গিয়ে একটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়। সেটা ৬ মাসও সময় লাগতে পারে, ১ বছর সময় লাগতে পারে। সেখানে ৫ জন ডেভেলপার কাজ করতে পারে, ১০ জন করতে পারে বা ৫০ জনও করতে পারে। বাট একটা কোর্স কখনো সেই নিডটা ফুলফিল করবে না। বাট রাইট। বাট একটা কোর্স ওই থিংকিংটা শিখাইতে পারে, ওই প্রজেক্টের একটা ছোট ভার্সন দেখাইতে পারে, যাতে করে হচ্ছে কীভাবে প্রজেক্টটাকে আসলে তৈরি করা যায়, কীভাবে হচ্ছে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা যায়, কীভাবে হচ্ছে যে এপিআই ডিজাইনগুলো করা হয়। তো আপনার কাছে কি মনে হয় যে কতটুকু আসলে হচ্ছে যে আপনি এটার থেকে বেনিফিট নিতে পারছেন? আমি বলব যে এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করে। হুম, যেমন হুম, আমরা আসলে সাস বেস প্রোডাক্ট নিয়ে কাজ হুম, করি। যে আসলে আমাদের প্রজেক্টগুলো মানে অনেক বড় আরকি একেকটা হুম, প্রজেক্ট। হুম, হুম, হুম? যে মানে এত এই বড় প্রজেক্টগুলো অনেকভাবে অনেক স্ট্রাকচার মেইনটেইন করে আরকি করা হয়। তাহলে সেই জায়গা থেকে যদি আমি বলি যে না আমাদের লেভেল 2 এর যে অ্যাসাইনমেন্টগুলো হয়, হুম, শেষের দিকে প্রজেক্টগুলো অনেক বড়, বড়। হুম, 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 এইগুলা কি এই বড় প্রজেক্টগুলো আসলে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কি সাস বেস প্রজেক্টগুলোতে ইউজ করা হয়। হুম, হুম, এই ছোটখাটো প্রজেক্ট আসলে কি আপনার হুম, যে সার্ভিস বেস কোম্পানি হুম, হইতে পারে আমি জানি না অ্যাকচুয়ালি সরি। হুম, হুম, কি হয় কারণ আমি কোর্স শেষ করে আমি একটা কোম্পানিতেই আছি ১.৫ হুম, বছর ধরে যেহেতু। হুম, 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 তাহলে আমাদের প্রজেক্টগুলো যেহেতু বড়, তাহলে লেভেল 2 শেষের প্রজেক্টগুলো মনে হয় যে আসলে কি এখানে শিখার মতো কিছু আছে। রাইট। কারণ এই প্রজেক্টগুলো একটু বড় থাকে। ইন্ডাস্ট্রিতে এভাবেই চিন্তা ভাবনা হয় যে কিভাবে সার্ভার আর্কিটেকচার দিয়ে কি একটা অ্যাপ্লিকেশন গ্রো হুম, করা হুম, হয়, কিভাবে ডকারটা ইউজ করা হয়, হুম, 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 কিভাবে এপিআই ডিজাইন করা হয়, ওপেন এপিআই স্পেসিফিকেশন এরকম অনেক কিছু আছে। কারণ একটা প্রজেক্টের উপর বেস করে একটা কোম্পানি গ্রো করে কোটি টাকা ইনভেস্ট করে। রাইট। দ্যাট মিনস লেভেল 2 হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রির যে থিংকিং প্রসেস এটাকে হচ্ছে এস্টাবলিশ করে, এবং হচ্ছে যে কিভাবে পরেরটাকে হচ্ছে ইন্ডাস্ট্রিকের যে ফাইল স্ট্রাকচার করা বা কিভাবে মডিউলের প্যাটার্ন জিনিসপত্রগুলো করা হয়, এই জিনিসপত্রগুলা অ্যাকচুয়ালি হচ্ছে শিখানোর ট্রাই করা হয়, যাতে করে হচ্ছে বড় হুম। প্রজেক্টে সে কাজ করতে পারে। দ্যাট মিনস আপনি ভিডিও দেখে এই কারণেই হচ্ছে যে আপনি হচ্ছে এপ্লাই করতে পারছেন ওই এপ্লাই প্রজেক্ট। করে কারণ আমার সাথে খুবই রিলেভেন্ট। আমার যেমন হচ্ছে গিয়ে এক্সপ্রেস লাগবে। এক্সপ্রেসের সাথে যে স্ট্রাকচারটা, হুম, 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 ঠিক আছে? এটা আমি একটা ওপেন সোর্স প্রজেক্টে আমি কাজ করতে গেছিলাম। হুম, নাম হুম। হচ্ছে Medusa.js। ওকে। ওইখানে আমাকে একটা প্লাগইন বানাইতে দিছিল। তো ওইটার যে স্ট্রাকচার, কোডিং স্ট্রাকচার ভাই বিশাল বড় প্রজেক্ট, ঠিক আছে? আমি ওইটার ভিতরে ঢুকলে আমি হারায়া যেতাম। হ্যাঁ, এমন অবস্থা যে আসলে এখন কথা হচ্ছে এত বড় প্রজেক্টে ঢুকে মানে কিভাবে কি কাজ করে ওদের ডকুমেন্টেশন লেখা। রাইট। তো ডকুমেন্টেশন ভুল লেখা। ডকুমেন্টেশন যে ওয়েতে লেখা যে তুমি এই প্লাগইনটা এভাবে বানাও। আমি যেয়ে দেখি যে ভাই ওইখানে আসলে ওই ওয়েতে কাজ করে না প্লাগইন। ওকে। এমনকি এখন হচ্ছে মানে কোড বেস পড়ো। কোড বেসে ঢুকের পরে তো একদিক দিয়ে ঢুকলে আমি আরেক দিক দিয়ে হারায়া যায়। রাইট। এত বড় কোড বেস। তখন আসলে যে কি আসলে টাইপস্ক্রিপ্টের যে অনেক বিষয় আছে। হুম, তারপর আসলে এক্সপ্রেসে যারা অনেক প্যাটার্নে হুম, কোড লিখা যায়। হুম, হুম। কি হইতে পারে না হইতে এই জিনিসগুলো কি তখন আসলে আমার অনেক হেল্প করতেছিল। ভিডিও দেখতেছিলাম, ডিরেক্ট এপ্লাই করতেছিলাম। ফ্রন্ট আচ্ছা, এন্ড এর প্রজেক্টগুলোতে ভিডিও দেখতেছিলাম, ডিরেক্ট এপ্লাই করতেছিলাম। এটা আচ্ছা। আমাকে আসলে খুবই হেল্প করে লেভেল 2 কোর্সটা। ওকে। যদি আমি অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে পারি সময় স্বল্পতার কারণে। বাট আপনি এখন রিয়াল লাইফে কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, কাজে লাগতেছে। খুবই গুড আরকি। ওকে। সো দেন ব্যাক টু দ্য স্টোরি এগেইন। এরপর আপনার লেভেল 1 এর জার্নিটা কেমন ছিল? লেভেল 1 এর জার্নিটা ভাই খুবই ইন্টারেস্টিং যদি বলি যে আসলে আমি লেভেল 1 এর যে কোর্সটা আমি করি, ঠিক আছে? এই কোর্সে যে যদি আমি ভর্তির টাকাটাও যদি মানে এনরোলমেন্টের যে টাকাটা, ঠিক আছে? এটাও আসলে আমার ছোট বোনের কাছ থেকে নেই। ছোট ইন্টারেস্টিং বোন? ব্যাপারটা হ্যাঁ, ছোট বোনের কাছ থেকে তাহলে নেই। তো আপনার আজকের এই পজিশনে আসার একটা ছোট ক্রেডিট আপনার বোনের দিকে যায়। হ্যাঁ, অবশ্যই থ্যাংকস আমার ছোট বোনকে যে আসলে ও আমাকে এই হেল্পটা করার জন্য। আমি যদি এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা শেয়ার করি যে বাসা থেকে আসলে যেহেতু আমি ইন দ্য মিন টাইম যে আসলে কোর্স কেনার আগে একটা ইন্টার্নশিপ করি চাল-ডালে। ওইখানে আমাকে জবের একটা অফার করে। হ্যাঁ, যে ৳১২,০০০ স্যালারি তুমি ইনচার্জ হিসাবে থাকবা। তোমার আন্ডারে অনেক পিপল থাকবে। তুমি তাদেরকে ম্যানেজ করবা। তখন করোনার টাইম ক্রাইসিস মুভমেন্ট। আমি ওই জবটা করি নাই।
এখন বাসা থেকে তো সবাই একটু রাগ যে, "ভাই তুমি এই জবটা করলা না, তোমার কাছে অপরচুনিটি ছিল।" হুম, এরকম হুম, আমি ইনকাম করতাম, জব ছেড়ে দিছি যে হুম, ডিফারেন্ট কিছু করব। পড়াশোনা করব, ডিফারেন্ট কিছু করব। তারা আমার উপরে আসলে এদিক সেদিক টাকা নষ্ট করতেছি। একটু বিরক্ত আরকি ফ্যামিলি। তখন আসলে পরিবারের কাছে টাকা চাইবো, মানে কি মনে করে না করে মনে করে, তখন আরকি আমি ছোট ইভেন হচ্ছে আমি যে গ্রাফিক ডিজাইন যে শিখছি, এটা তো হুম, জব আছে, ওইটা তো ছাইড়া দিছি। হুম, হুম। এখন আমার খালি কয়, "ভাই তুমি একটা করে শিখো, সুযোগ পাও, ছাইড়া দাও। তোমার সমস্যাটা কই?" মানে বারবার যে জব চেঞ্জ করতেছেন আর বিলিভ করতে পারতেছেন না। বিলিভ করতে পারতেছে না। তুমি টাকা নষ্ট করো। আচ্ছা। তখন আরকি আমার ছোট বোনরে বলি যে আসলে ও কোচিংয়ে ভর্তি হবে, অ্যাডমিশন কোচিং ভর্তি হবে। তখন বললে আসলে পুরো টাকা অ্যাডমিশনে ধরেন হচ্ছে যদি ১৬,০০০ টাকা হয় তাহলে আসলে ওরে বললাম পুরোটা দেওয়া লাগবে না, আমরা মানে কিস্তিতে দেই। তো ওর কাছে যে এই ৫,৫০০ টাকা এটা আমি নেই। নেয়ার পর আরকি কোর্সে ভর্তি হই। ও আমাকে বিলিভ করে যে টাকাটা দেয়। আর যেটা বলে যে আসলে তখন আমার কম্পিউটার ছিল না। আমার যে আরেকটা বড় বোন আছে, মানে আমরা টোটাল ৭ ভাই বোন। ৭ হুম? ভাই বোন? হ্যাঁ, আমরা ওয়াও! ৭ ভাই বোন। আমার বড় বোন যে আছে সে আমাকে হেল্প করে আমার কম্পিউটারটা কিনে দেয়। মানে তাকে আমি বলছিলাম যে, "দেখো আমি এই টাকাটা নিয়ে আমি ডিপ্লোমাটা শেষ করতে পারি। ১-১.৫ লাখ টাকা। তুমি আমাকে টাকা দাও, আমি একটা কম্পিউটার কিনি।" তো আমি প্রায় ৳১,০০,০০০ টাকার মতো খরচ করে আমি একটা কম্পিউটারটা কিনি। ঠিক আছে? পরে জীবনটা হয়ে যায় কম্পিউটার টু আমি। কারণ কোর্স কিনি, কোর্সের পরে আর কোর্সে থাকা অবস্থায় তো ভাই অলরেডি যেটা বলছি যে লেভেল 1 এ যেটা ছিল যে আমি ৬ ঘন্টা কোড করার পরেও, হ্যাঁ, যেমন ২ ঘন্টা একটা ভিডিও, ৪ ঘন্টা কোড। তারপরও আমার হাতে সময় থাকতো। আমি কি করতাম? ওই সময়টা যে Python এর কোর্সগুলা করতাম। যে প্রবলেম সলভিং গুলো এগুলো করতাম। আর অনেক বেশি আমি প্রজেক্টটা বেশি পছন্দ করতাম না। আমার কাছে মনে হইতো ভাই কোম্পানিতে ঢুকার পরে আমার প্রজেক্ট স্টার্ট হবে। আমার যদি লজিক্যাল থিংকিংটা আমার যদি মেরুদণ্ডটা শক্ত থাকে, তাহলে আমি এনি কাইন্ড অফ কি প্রজেক্টে যেয়ে কি আমি কোপ আপ করতে পারবো। যেমন আমি যদি বলি যে আসলে যে লেভেল 1 এর জার্নিটা আসলে আমার কাছে জন্য আসলে খুব বেশি কঠিন ছিল না। হুম? আমি যেহেতু ২ টা একসাথে ম্যানেজ করতে পারতেছিলাম। বাট আমি যখন কোম্পানিতে জয়েন করি তখন আমার জন্য কি চ্যালেঞ্জটা তৈরি হয়। আমি যখন মুভ অন এ জয়েন করি আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয় যে আসলে ইলেকট্রন জেএস দিয়ে। এখন প্রোগ্রামিং হিরো তো ভাই ইলেকট্রন জেএস শিখায় না। না। এখন কি করব? এখন তো পরে কি করব? যেন অনলাইন থেকে শিখা ছাড়া উপায় নাই। আর হচ্ছে ডকুমেন্টেশন ছাড়া। তাহলে ইলেকট্রন জেএস এর ডকুমেন্টেশন পড়তে শুরু করলাম। আর যেটা ছিল যে স্টেট লার্নার এর একটা ভিডিও আছে ৮ ঘন্টার মতো। হুম, হুম, ইলেকট্রন জেএস এর। হুম, হুম। ওই ভিডিওটা মানে ৩-৪ বার ৫ বার দেখে ফেলছি আমি। আচ্ছা। তারপরেও তো ভাই আসলে আমাদের যে কোয়ালিটির আসলে প্রোগ্রামিং হিরোতে শিখানো হয়, ওই ইলেকট্রন জেএস এর যে স্ট্রাকচার, নোড জেএস এগুলো তো আসলে ওই ডেপলি শিখানো হয় না। হুম, কিভাবে প্রসেস টু প্রসেস কমিউনিকেট করে। আচ্ছা, এইখানে একটা চ্যালেঞ্জ তৈরি হইল। জবে ঢুকার সাথে, সাথেই। পরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি তারপর দিল কি একটা ব্রাউজার এক্সটেনশন বানাইতে Chrome ব্রাউজার এক্সটেনশন। ক্রোম ব্রাউজার এটাও তো আচ্ছা। আমার প্রোগ্রামিং হিরো থেকে শিখায় নাই। কি করব এখন? এই যাও আবার YouTube এ যাও, ভিডিও দেখো, ডকুমেন্টেশন পড়ো। তো কিন্তু আপনার ওই L1 এর কনসেপ্ট গুলা কাজে লাগতেছে। যেগুলো আপনি হ্যাঁ, হ্যাঁ, শিখছেন। যে মানে বেসিক যে বিষয়গুলো ছিল না যে হুম, মানে জাভাস্ক্রিপ্ট এর হুম, বেসিক বিষয়গুলো, হুম, জাভাস্ক্রিপ্ট যে এমডি ডকুমেন্টেশন ওইটা মনে হুম। হয় আমি প্রায় মানে 50% এর উপরে সব পইড়া শেষই করে ফেলছিলাম। আচ্ছা। মানে কোর যে জাভাস্ক্রিপ্ট, তারপর হইলো যে সুমিত ভাইয়ের যে ভিডিওগুলা ছিল, হুম, তারপর হচ্ছে গিয়ে যে আদার্স যারা ছিল। যেমন আমি প্রোগ্রামিং হিরো যে কোর্সের যে ভিডিও আমি ওইটা একবারই দেখতাম। ওইটাতে একবার দেখার পরে আমার ওইটা দেখতাম না। আমি দেখতাম অন্য কারো ভিডিও। যাতে রেফারেন্সটা ভালো মতো মনে হ্যাঁ, যেন থাকে। হচ্ছে যে ৩ জায়গা থেকে দেখলে আমার হচ্ছে যে বিভিন্ন ডাইমেনশন এ কি আমি একটা জিনিস শিখতে পারলাম। হুম, হুম, সো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্রাউজার এক্সটেনশন বানাইতে দিল। হুম। যাই হোক এটাও ফাইনালি আরকি শেষ করতে পারলাম। ২ টাই করতে পারলাম। তারপরে চ্যালেঞ্জ আসলে কি আমাকে দেয় Medusa JS ওপেন সোর্স প্রজেক্টে কাজ করতে। মনোলিথিক অ্যাপ্লিকেশন যে প্লাগইন বানাইতে। ওইখানে যা আবার চ্যালেঞ্জ। এখন তো ভাই আসলে আরো বেশি ঝামেলায় পড়ছি যে কি করব? পরে যেটা হয় যে আসলে ওইখানে প্রায় ১ মাসের মতো সময় এটাতে দেই। তারপর মোটামুটি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারি ওপেন সোর্স প্রজেক্ট গুলাতে। যেহেতু প্রজেক্টগুলো অনেক বড় হয়। এইখানে অনেক সিনিয়র ইঞ্জিনিয়াররা এখানে থাকে। তারা এটা এখানে কন্ট্রিবিউট করে। সো ওইখান থেকে করার পরে যে আসলে ওই প্রজেক্টটা পরে রাখা হয়েছে। আসলে এটা আমরা পরে করব। দেন আমাকে যেটা করা হয় যে আসলে সুইচ করে দেন আসলে আমি প্রোগ্রামিং হিরোতে যা শিখি এই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন রিঅ্যাক্ট দিয়ে নেক্সট.জেএস দিয়ে প্রজেক্ট বানাও। এটাতে দেয় আপনার হচ্ছে যে আমাকে আবার ১৪ দিনের একটা ট্রেনিং এ পাঠায়। কারণ ইন দ্য মিন টাইম আমি ডিজাইন ভুইলা গেছি। আচ্ছা। টেলউইন পারি না, কিছু না, কিচ্ছু মনে নাই। পরে থ্যাংকস আমার কোম্পানিকে আবারও আমাকে তখন ফায়ার করে দিতে পারত। হ্যাঁ, কিন্তু আমাকে সে ফায়ার না করে কি করলো যে ১৪ দিনের একটা কি ট্রেনিং এ পাঠাইলো। এই ২ সপ্তাহ টাইম দিল শুধু তুমি টেলউইন শিখবা। আর কিছু আচ্ছা, শিখা লাগবে না। আচ্ছা, তুমি বাসায় বসেই থাকো। যেহেতু আমার ধানমন্ডি থেকে মিরপুর ডিএসএস আমার বাসা আরকি অনেক দূরে। বলল, "তুমি বাসায় বসে এই ১৪ দিন তুমি কি করো? টেলউইন শিখো। হ্যাঁ, তোমার নিজের মতো আমরা কোনো টাইম বাইন্ডিং দিচ্ছি না। ঠিক আছে? তুমি তোমার মতো করে করো। যদি দেখি যে না তুমি ঠিকঠাক করতেছো তাহলে তুমি কোম্পানিতে ব্যাক করবা নয়তো তুমি এখানেই বিদায়।" আচ্ছা, যাই হোক আমার চ্যালেঞ্জ দিল আমি এটা ঠিকমতো করি এবং পাস করে আবারও জয়েন করি। ঠিক আছে? টেলউইন আচ্ছা। শিখানোর জন্য। কারণ যেহেতু আমার মানে একটু আনকমন টাইপের। হুম, হুম, দেখেন আমার কি এই যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন গুলোতে কাজ করি। আ এখন আমার কোম্পানি যেটা হয় যে আসলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই জিনিসগুলো আসলে এই কালচারটা উঠাইয়া ফেলতেছে বিকজ অফ
কারণ এখানে অনেক ধরনের সমস্যা হয়। দেখেন একটা SaaS বেস প্রজেক্টে কাজ করতে গেলে একটা ব্যাকএন্ডে একটা প্রবলেম। দেখা যায় ফ্রন্ট এন্ড পিপল চাইলে এটা সলভ করে ফেলতে পারে। যে ব্যাকএন্ডের জন্য একটা বসে আছে। সে হয়তো হুম, কোনো ইম্পোর্টেন্ট একটা কাজ নিয়ে বসে আছে। যার কারণে দেখা যাচ্ছে এখন আমাদের PHP কোড করতে হয়। আমাকে হুম, একটা ছোট্ট প্রজেক্ট দিয়েছিল Python দিয়ে। সেটাও আমি করতে পারছি। কারণ এই কনসেপ্টটা কাজে লাগছে ওই যে Python এর কোর্সে। হুম, হুম, Python এ যখন হচ্ছে কি করা মানে প্রজেক্ট যে Python এর যে কোর্সটা হুম, হুম, ওইটা যখন আমি কইরা আসছি, প্রজেক্টগুলো করছি তখন এই যে আমাকে দিছে বলছে, "তুমি কি এটা পারবা Python দিয়ে করতে?" হুম। জি ভাই দেন আমি পারবো। দিছে আমি ৩ দিনের মধ্যে কইরা দিয়ে দিছি। যে এই যে এটা তো লাইফে আসলে প্রচুর কাজে লাগছে আরকি। আর আমি যদি প্রোগ্রামিং এর লেভেল 1 টা বলি, আসলে লেভেল 1 এর মধ্যে ভাই কি শিখায় তার চেয়ে বেশি হচ্ছে ওদের যে সাপোর্টটা, হুম, ওদের যে মানে পড়ানোর যে প্যাটার্ন, বাংলাদেশে আসলে আমি এই ধরনের কালচার, এই ধরনের এত সুন্দর আমি আসলে কোথাও দেখি নাই। দেখলে তো আমি ওইখানে চইলা যাইতাম। আচ্ছা। হ্যাঁ, আমি যেহেতু আসলে ওই ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই, আমি যেহেতু কোনো কি ভালো স্কুলেও পড়ি নাই, আসলে এই যে একটা পিপলের যত্ন নেওয়া, যে একটা স্টুডেন্টের সে যেমনই হোক না কেন পারতেছে না, যে আন্তরিকতার সাথে যে যত্নটা নেওয়া, এই যত্ন সহকারে আমাদের এডুকেশন সিস্টেমে ভাই আমি পড়াইতে দেখি নাই। কারণ কি দেখেন, আমাকে আমার টিচার বলছে যে, "তোমার মতো মাসুদ একটা আমার ইনস্টিটিউটে না থাকলে কিচ্ছু আসা যায় না।" রাইট। আবার আপনি সেই ইউনিভার্সিটিতে ব্যাক করছেন। আর সেই ইনস্টিটিউটে আমি ব্যাক করছি। এখন আমার লেভেলে যারা ডিপ্লোমা শেষ করে বের হইছে তার একটাও নাই। রাইট। এই যে স্টুডেন্টদেরকে মূল্যায়ন করা, হ্যাঁ, এই মূল্যায়নটা হয়তোবা আমাদের অনেক ইনস্টিটিউট করে না। এটা তাদের করা উচিত। হুম, একটা স্টুডেন্টের কেয়ার করা উচিত। যত্ন নেওয়া উচিত। প্রোগ্রামিং হিরো যেটা করছে এই যত্নটা নিচ্ছে এবং তারা কি ৩ বেলা সাপোর্ট দেয়। হুম। হ্যাঁ, এবং তারা যে কারিকুলাম করছে, তারা যে এসে যে কি করছে আপনার একটা ওয়েতে ধাপে, ধাপে জিনিসগুলো নিয়ে গেছে। এটা ছিল আমার জন্য কি বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখান থেকে কি আমার লাইফটা পুরোটা চেঞ্জ করে ফেলতে দ্যাট পারছি। মিনস আপনি একটা নির্দিষ্ট রোড ম্যাপ পাইছেন, একটা লাইফস্টাইল পাইছেন যেটা আপনাকে পুশ করছে যে আমি এই জায়গায় যেতে পারি জি, মতো। আমি যেটা চাই, মানে আমাকে আমার মতো উড়তে দিছে। আমি চাইছি যে ভাই এটা করব আমি। আমাকে বলছে, "আচ্ছা ঠিক আছে তাহলে করবা করো।" ঠিক ওকে। আছে? ইভেন আমার কোম্পানিতে আমি যে ধরনের এনভায়রনমেন্ট হাসি-খুশি ভালো থাকতে মানে ইজি ফিল করি, আমাকে সেই এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে করো। আমি বেটার প্লেস থেকে এই কারণে ভালো কোম্পানিতে ছাইড়া চলে আসছি এই কারণে, কারণ ওইখানে আমার মতো আমাকে উঠতে দেয় না। আমি রাইট, যদি আমার চিন্তাকে আমি যদি আমার মতো উঠতে না পারি, তাহলে কখনোই আমার কি পটেনশিয়ালিটি বের হবে না। রাইট। যার প্রোগ্রামিং হিরো আমাকে সেই জিনিসটা দিছে। ওকে। ইভেন নট অনলি প্রোগ্রামিং হিরো, ফাইটনও আমাকে সেটা দিছে। এখন ২ টার মধ্যে যদি কেউ কম্পেয়ার করে ভাই রেটিং কত? আমি বললে ফাইটনকে দিব ১০ এর মধ্যে ৯ আর প্রোগ্রামিং হিরোকে দিব ১০ এর মধ্যে ৭। আচ্ছা। ঠিক সো আছে? যদিও এখানে আমি একটু ইন্টারাপ্ট করি যে Python হচ্ছে যে পুরোপুরি হচ্ছে সিএসই ফান্ডামেন্টাল বেসড এবং হচ্ছে যে আমাদের লেভেল 1 যেটা আছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বেসড। সো ২ টার রোড ম্যাপ ২ দিকে। বাট যাদের আসলে L1 করার পরও ওই যে ফান্ডামেন্টালে হচ্ছে দুর্বল বা এ ধরনের জিনিসপত্র থাকে তাদের জন্য আসলে Python টা রিকমেন্ডেড। কারণ ওখানে আসলে ফান্ডামেন্টালটাকে স্ট্রং করা হয়। বাট কেউ যদি স্পেসিফিক ভাবে যদি ওয়েব ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার করতে চায় তাহলে তাকে অবশ্যই L1 কিন্তু হ্যাঁ, করা লাগবে। অ্যালোন আমি বললাম না ভাই, আমি যখন মানে তখন কোর্সে ভর্তি হওয়ার হুম, আগে আমি যখন একটা প্রবলেম সলভিং কনটেস্টে গেছি, আমি একটা প্রবলেম নিয়ে ৩ মাস মানে ৩ ঘন্টা পইড়া ছিলাম। হুম, হুম। আর আমি বুঝতাম না ভাই একটা লুপ চালাইতেছি, এই লুপটা আমার রিয়াল লাইফে কিভাবে কাজে লাগবে। রাইট। আমি লেভেল 1 টা করার কারণে ১ম হলে মাঝামাঝি বা শেষের দিকে আসার কারণে যখন আমি প্রবলেম সলভিং গুলো বুঝতে শুরু করলাম, তখন আমি বুঝলাম যে ভাই এত ইন্টারেস্টিং একটা লুপ এভাবে চলতেছে। আমাদের লাইফটা তো লুপের মতো। রাইট। যে জন্ম থেকে একটা ইনফিনিট লুপ চলতেছে। হ্যাঁ। এটার মাঝখানে একটা অদৃশ্য কি আছে? এটা ব্রেক আছে। এই ব্রেকটা যখন আসবে তখনই লাইফ শেষ। শেষ না পরবর্তী জীবন শুরু আরকি। হ্যাঁ, পরবর্তী জীবন শুরু। যারা এটা বিলিভ করে, আবার হ্যাঁ, অনেকে আছে এটা বিলিভও করে না। রাইট, ঠিক আছে? এটা তাদের জন্য যারা বিলিভার। রাইট। সো এটাই ছিল ইন্টারেস্টিং ঘটনা। মানে আমি ক্যারিয়ার ঢুকার পরে, ঠিক হুম, আছে? হুম। বাট অনেকের ধারণা ভাই যেটা থাকে যে প্রোগ্রামিং হিরো মনে হয় জব প্লেসমেন্ট টিমে যাবে, আমাকে একটা জব হাতে ধইরা দিয়ে দিবে। আরে ভাই এত সহজ না বিষয়টা। বিষয়টা আসলে ট্রুলি অনেক টাফ। রিয়াল প্রজেক্টে রাইট। রিয়ালি কাজ করা, ঠিক আছে? এবং একটা কালচারের সাথে অ্যাডপ্ট করা নিজেকে। ডেইলি ৮-৯ ঘন্টা পিসির সামনে বইসা থাকা, এটা এতটা ইজি না। ইজি হলে তো সবাই করে ফেলত। হ্যাঁ, ইভেন হচ্ছে গিয়ে আসলে পিসির সামনে ৮ ঘন্টা বইসা গেম খেলা একটা কোয়ালিটি। আমি এটা মনে করি বিকজ অফ আমি একটা সময় প্রচুর গেম খেলতাম। আচ্ছা, হ্যাঁ, যারা গেম খেলতে পারে তাদেরকে ওয়েলকাম হলো গিয়ে আপনার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। কারণ আচ্ছা। তাদের তারা মধ্যে ভালো করবে? হ্যাঁ, অবশ্যই ভালো করবে। আচ্ছা। কারণ হচ্ছে গিয়ে যারা গেম খেলে ভাই, তারা যেটা হয় ইন্টারেস্টিং ব্যাপারটা, তাদেরকে মিশন কমপ্লিট করতে হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি যে GTA গেমগুলো ভাইস সিটি এগুলো বেশি খেলতাম। ভাইস সিটির মধ্যে যতগুলো মিশন ছিল কয়েকটা বাদে আমি সব পাস করে ফেলছিলাম। তাই কারণ নাকি? হ্যাঁ, মানে এত বেশি পরিমাণটাতে খেলতাম। আচ্ছা। মানে কি ছিল আমার এটা পাস করতেই হবে। একবার মানে ২ বার না ঘন্টার পর ঘন্টা খেলতেই ওই থাকতাম। মিশন কমপ্লিট এর এই যে এক্সাইটমেন্টটা কাজ মিশন করছে। কমপ্লিট এর মধ্যে যে জিনিসটা এটা কি আমার এখনো কাজ করে। যে পারতাছি না আমরা করতেই হবে। হুম।
ওই জায়গা থেকে কি হয় যে আসলে যারা গেম খেলে গেমারদের ক্ষেত্রে দেখা যায় তারা হুম। আসলে এই মিশন ধরনের কাজগুলা আমার মতে তারা ভালো করতে পারবে। ওকে। কোডিং যেহেতু একটা চ্যালেঞ্জ, হ্যাঁ? সেহেতু কি ছোট, ছোট একটা চ্যালেঞ্জ একেকটা মিশন। তো আমি যেটা ওকে। পাস করি আমার কাছে ভালো লাগে। তো ওকে। গেমারদের জন্য ওয়েলকাম সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। ওকে। যারা গেম খেলেন তাদের হচ্ছে যে ভাইয়ের কথাটা শোনা উচিত। যদি আপনারা চান যে আসলে আইটি ফিল্ডে ক্যারিয়ার করবেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার করবেন, তাহলে হচ্ছে যে আপনারা এই গেমটাকে জাস্ট আপনার যে ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং এই জিনিসটাকে দিয়ে আপনাকে রিপ্লেস করতে হবে। তাইলে আপনি এই মিশন কমপ্লিট এর মাধ্যমে কিন্তু একদিন ওয়েব ডেভেলপার অবশ্যই হইতে পারবেন। নট অনলি ওয়েব ডেভেলপার ভাই যেটা হইছে আপনি জিটিএ গেম আপনি নিজে বানাবেন। আপনি যে গেমটা বানাবেন সেটা আপনি রাইট, নিজে খেলবেন। ঠিক আছে? রাইট, এটা রাইট, ভেরি ভেরি ইন্টারেস্টিং। রাইট। কারণ যেকোনো কিছু বিল্ড করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইস এ মাস্ট। হ্যাঁ। আপনার এই যে গেমটা খেলতেছেন, আপনি জিটিএ খেলতেছেন বা পাবজি খেলতেছেন, ঠিক হুম, আছে? আপনার মধ্যে তো আসে যে এই যে প্লেয়ারটা দৌড়াইতেছে কেমনে হুম, দৌড়াইতেছে। হুম, হুম, হুম। এইখানে রাইট, সুইচ টিপ দিলে যে দৌড়ায় কেমনে দৌড়ায়। রাইট, ঠিক আছে? এটা হুম, যদি আপনার মধ্যে একবার আসে তাহলে কি আমি এখন একটা গেম বানাই। রাইট। আপনি শুরু করেন দেখবেন মানে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। রাইট, রাইট। সো মাসুদ ভাই আপনার সাথে আ কথা বলে অনেক, অনেক ভাল লাগলো। আপনার থেকে আমরা অনেক ইনসাইট আমরা জানতে পারলাম। এবং সবচেয়ে বড় টেকওয়ে জিনিসটা হচ্ছে যে আপনি আপনার বাবা নাই এবং ফ্যামিলিতে অনেক স্ট্রাগল করছেন এবং ইন্টার হচ্ছে যে আপনার রেজাল্ট খারাপ ছিল এবং সেখান থেকে মানে আমরা দেখি যে ইন্টার লাইফে যখন মানুষজন রেজাল্ট খারাপ করে তখন অনেক ধরনের ঘটনা ঘটে। যেমন হচ্ছে সুইসাইডাল কেস আমরা দেখতে পাই যে পড়াশোনা লাইফের মানে একটা পার্ট আবার পড়াশোনাই সবকিছু না অ্যাকচুয়ালি। কারণ আমরা যদি মন থেকে চাই আমি কোনো কিছু হব, আমি কিন্তু হইতে পারবো। রাস্তা কিন্তু অনেক। জাস্ট আমাদের কি করতে হবে? একটু খুঁজে বের করতে হবে। নট অনলি ওয়েব ডেভেলপমেন্ট একটা সেক্টর। এরকম কিন্তু আরো অনেকগুলো সেক্টর আছে। জাস্ট নিজেকে বুঝতে হবে যে আমার আসলে কোনটা দরকার এবং কি দরকার এবং কোথা থেকে আমি জিনিসপত্রগুলা আয়ত্তে আনবো। তাইলেই কিন্তু লাইফটা কিন্তু অনেক সুন্দর। সো যারা আ obviously ইন্টারে ভালো রেজাল্ট করা একটা অ্যাচিভমেন্ট। বাট যারা এভারেজ বা তার থেকে খারাপ করে তারা হয়তোবা মনে করে যে আসলে আমাদের পৃথিবীটা অন্ধকার। আসলে অন্ধকার না। কারণ পৃথিবী একটা গতিশীল জিনিস। সো আমাকেও সময়ের সাথে, সাথে নিজেকে কি করতে হবে? আপডেট করতে হবে। আমার জন্য কোন রাস্তা খোলা আছে। যেমন আপনি যদি হচ্ছে ইন্টারে এটাকে খারাপ রেজাল্ট করার পর যদি বসে থাকতেন আ অন্ধকার পৃথিবী চিন্তা করতেন যে আমার পৃথিবীটাই অন্ধকার, এক রুমে লুকায় থাকতেন, তাহলে কিন্তু আপনি আজকে এই পজিশনে আসতে পারতেন না। এরকম একটা কোম্পানিতে আপনি কিন্তু আজকে ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে পারতেন না। আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করার জন্য কি নিছেন? স্টেপ নিছেন। আপনার মাইন্ডসেটটা শক্ত ছিল যে না আমার কিছু একটা হইতে হবে। সো আপনি যদি ওই পজিশন থেকে পারেন, তাহলে অন্য কেউ অবশ্যই পারবে সেটা। জাস্ট আমাদের ইনশাআল্লাহ। যেটা মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই পারবো। আজকে হোক, কালকে হোক। কিন্তু অবশ্যই আমরা ওই জিনিসটা করতে পারবো। জাস্ট আমাদের কি রাখতে হবে? মাইন্ডসেটটা রাখতে হবে। সো মাসুদ ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে যে এত মানে ব্যস্ত সময়ের মধ্যে যে আপনি জব করছেন, আপনি হচ্ছে পড়াশোনা করছেন কন্টিনিউ। সো এর মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য অনেক, অনেক, অনেক ধন্যবাদ। এবং আপনাকে নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি এবং আপনার কোম্পানিকে নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি।